বা কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারেও করতে পারেন, ড্রাইভেও করতে পারেন। তো ফোল্ডার করে এখানে আমরা যে কাজগুলো করব সেটা হলো একটা ফাইল আমরা তৈরি করব, সেটাকে বলবো index.html। সিএসএস ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, এটার নাম দেব style.css। এই দুটো ফাইলের মধ্যেই আমি এখানে আমি কি ওপেন করলাম, index.html। তো এটা যখন ওপেন করলাম, এটার পাশে দেখেন আরও কিছু আগের কিছু কাজ এখানে রয়ে গেছে, তাই না? তো এগুলোকে এইখানে বন্ধ করে এটার উপর রাইট ক্লিক করে দ্বিতীয়টা বিউটাই দিস, তাহলে এটা রেখে বাকিগুলো বন্ধ হয়ে গেল। এখন এইখানে আমি প্রতিদিন HTML লিখবো, তাই না? ট্যাগগুলো লিখবো। তো এই ট্যাগগুলা প্রতিদিন লেখা বা এটার স্ট্রাকচার ইউজ করার জন্য আপনি এখানে আমরা যে এডিটরটা ইউজ করতেছি এটার নাম কি, নোটপ্যাড প্লাস প্লাস। তো এইগুলার কিছু প্লাগ ইন বা থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে, প্রয়োজন বোধে এগুলো ইনস্টল করা যায়। যেমন আপনি এখন নোটপ্যাড ইউজ করতেছি, তো নোটপ্যাড যাতে আমাদের কোডটাকে একটু ইজি করে দেয়, ঠিক আছে? যেমন তার জন্য আমরা এখানে একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার আজকে এখানে ইনস্টল করব। ওটাকে বলবো, আমরা গুগলে যাব, গুগলে যে লিখব নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইন, ঠিক আছে? লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখব এখানে আমাদের অনেক কিছু আছে, নোটপ্যাড প্লাস প্লাসের রিসোর্স, প্লাগইন। এগুলোর মধ্যে আমরা যে দেখব যে আমাদের ওই সফটওয়্যার থার্ড পার্টি যে কাজের জন্য, মানে একটা এডিটরকে একটু আপডেটেড করার জন্য কিছু জিনিস আমরা পাওয়া যায়। যে এইটা না ইউজ করে আমি একটা আছে সহজ, ওইটা ইউজ করি। এটার নাম হলো জেন কোডিং ফর কার জন্য, নোটপ্যাড প্লাস প্লাস। লিখলাম, লিখে এখানে আমি চলে গেলাম। এটা গুগলের একটা নোট প্রাইজে দেখেন চলে আসছে না? এটাকে আমি এখন ডাউনলোড দেব। আমি ডাউনলোড করলাম, আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? অল্প ছোট্ট একটা 99 KB একটা ফাইল। তো এটাকে আমি কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসি। এটা না করলেও হয়, তবে এটা আর কি জাস্ট এই ফোল্ডারটা আমি ডাউনলোড করে নিয়ে আসলাম, তাই না? এটার নাম হলো, এখানে বলছে জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? এটা বলছে। তো এটার ভিতরে যাব, এটার ভিতরে গেলে দেখেন কিছু কোড আমি পাবো। তো এইটার ভিতরে একটা আছে, রিডমি একটা ফোল্ডার আছে, ফাইল আছে। তো এটার ভিতরে লেখা আছে এটা কিভাবে ইউজ করতে হবে। এখানে কি বলছে, প্লিজ ইউজ দিস প্লাগইনস। আচ্ছা, এটা তো ইউজ করব। কপি কন্টেন্ট অফ দিস আর্কাইভ ইনটু নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইন। এটা প্লাগইন ফোল্ডার্স, বেসিক্যালি সি ড্রাইভ নোটপ্যাড প্লাস প্লাগইনস, রিস্টার্ট নোটপ্যাড। কি বলছে এই যে কোডগুলো আমি পেলাম না, এইগুলোকে কপি করে আমাকে রাখতে বলছে আমার নোটপ্যাড যেখানে ইনস্টল হয়েছে, নোটপ্যাড সি ড্রাইভের ভিতরে ইনস্টল হয়েছে প্রোগ্রামস। হ্যাঁ, প্রোগ্রামসের ভিতরে আমি নোটপ্যাড প্লাস প্লাস, এটা না, এটার ভিতরে আছে নোটপ্যাড প্লাস প্লাস। এটার ভিতরে দেখেন প্লাগইন নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, সেই প্লাগইনের ভিতরে আমার এই কোডগুলা পেস্ট করে দিতে বলছে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম আরেকবার দেখেন। না, ফার্স্টে দেখেন আমি কি করলাম, জেন কোডিং নামে যে এদের আছে সফটওয়্যারটা আছে, সেইখানে গেলাম প্রথমে। এটার অ্যাড্রেসটা কি, google.com, তারপরে লাস্টে লিখতে হয় জেন কোডিং। আপনি গুগলে যে জেন কোডিং নামে সার্চ দিলে এটা চলে আসবে, মুখস্থ করার দরকার নেই। তো জেন কোডিং অনেকগুলা ইসের জন্য হয়। তো এখানে আমি যেটা ইউজ করব সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাসের জন্য, তাই না? তো এইখানে এসে দেখেন এখানে অনেকগুলো আছে, তাই না? তো এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এইখানে ক্লিক করব। আমি ডাইরেক্টও যাইতে পারতাম গুগল সার্চ করে, এই যে এইখানে যে এইটা পাবো,
হ্যাঁ সেটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই ডাউনলোড করে এটার ভিতরে এই যে ডাউনলোড তো করলাম, এটার ভিতরে যে ফাইলগুলো আছে এই যে এইগুলা, এই সবগুলো কপি করে আমি রেখে দেবো কোথায়, আমি নোটপ্যাডটা যেখানে ইনস্টল হয়েছে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে প্লাগইনসের ভিতরে আমি ওইগুলা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখন আমি এইটা তো আছে, এটা যে অবস্থা আছে এটাকে বন্ধ করে আবার চালু করব, মানে রেজিস্টার দিতে হয়। রেজিস্টার তো বন্ধ করে চালু করলে হয়ে যাবে। এখন আবার চালু করব। চালু দেওয়ার পরে এইখানে দেখেন নতুন একটা মেনু যোগ হয়, এটাকে বলে জেন কোডিং। এটা কিন্তু আগে ছিল না। এই যে মেনুটা যোগ হয়েছে আগে উইন্ডোজ পর্যন্ত ছিল, আপনাদের দেখেন আছে সবার না, উইন্ডোজ পর্যন্ত। এইটাকে আমি নতুন ইনস্টল করব। ইনস্টল করার পরে এটাকে এখন কাজ কি হবে, এটা ইনস্টল করার পরে সবাই একটু করার পরে দেখেন এই পাশে আপনার একটা আসে কিনা, আসছে। হ্যাঁ কপি করে বন্ধ করে দেন, বন্ধ করে চালু করে আবার, মানে বন্ধ করে আবার চালু করে দেন। হ্যাঁ হয়েছে। হওয়ার পরে এখন আপনি এখানে যে দেখেন লেখেন HTML5 কোলন দিয়ে 5, এটুকু লেখেন কোলন দিয়ে 5, তারপরে আপনি কন্ট্রোল দেন, ই ফর এক্সিকিউশন। হ্যাঁ এগুলো অনেকগুলো চলে আসে না, মানে কি অল্প একটু লেখলে অনেক কিছু চলে আসে। এইটাই আসলে ফ্যাসিলিটি। এটা হ্যাঁ লিঙ্কে দেন। তো index.html ফাইলটা আমরা এখানে ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা HTML এর যে স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচার, সেটা আমরা লিখলাম। এতটুকু আমরা জানি যে এটা হলো HTML স্ট্রাকচার, তাই না? এখানে আমরা প্রথম লাইনে কি বলছি, HTML এর ডিক্লারেশন, অর্থাৎ HTML এর কত ভার্সন আমরা ইউজ করতেছি। মেটা, হ্যাঁ মেটা হলো এটা একটা ট্যাগ HTML এর। এই মেটা দিয়ে আমরা অনেক কিছু এখানে ডিসপ্লে করাইতে পারি। যেমন এই মেটাটা ইউজ হয়েছে 4 সেট বলতে এখানে বোঝাইছে ক্যারেক্টার সেট। হ্যাঁ UTF-8, তো এই লাইনটা ইউজ করা হয় আপনার ইউনিকোড সাপোর্ট করার জন্য, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য। এখন এই হেডের ভিতরে আমাদের কি করতে হবে, হেডের ভিতরে আমরা জানি যে আমাদের টাইটেল থাকে প্লাস আরও আনুষঙ্গিক অনেক ট্যাগ এখানে থাকতে পারে। তো এই হেডের ভিতরে আমাদের যে CSS এর যে ফাইলটা এখানে তৈরি করছি আমরা, এই যে CSS এর যে ফাইলটা তৈরি করছি সেই ফাইলটার লিঙ্ক দেখাইতে হবে এখানে। তো লিঙ্ক দেখানোর জন্য আমাদের HTML এর ট্যাগ আছে লিঙ্ক, এই ট্যাগটার মধ্যে আমাদের লিঙ্ক দেখাইতে হয়। এটার মধ্যে 3টা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, সেটা একটা হলো টাইপ, টেক্সট, CSS, একটা হলো মানে রিলেশনটা হবে স্টাইল শিট, আর একটা হলো href হাইপার রেফারেন্স, যেটা হবে সেটা হবে এখানে কোন ফাইলটা আমি এটার সাথে যুক্ত করতেছি সেই ফাইলের নামটা। তো সেই ফাইলের নাম আছে এখানে আমাদের style.css। তো এটা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে আছে, CSS ফোল্ডারের ভিতরে, এই কারণে এখানে লিখতে হবে css/style.css। এই লাইনটার মাধ্যমে আমি এখানে যে CSS এর ফাইলটা তৈরি করছি সেই ফাইলটা এটার সাথে লিঙ্ক হয়ে গেল। এখানে যে ফাইলটা আমি ওপেন করি, তো এখন আমার দুইটা ফাইল হলো, একটা হলো HTML এর ফাইল, একটা হলো CSS এর ফাইল। এখন এখানে আমি যে টেক্সটগুলো লিখবো, সাপোজ এখানে আমি লিখলাম H1, হেডিং 1, এটা লিখে আমি এটাকে যদি এখন ডিসপ্লে করাইতে চাই, তাহলে দিস ইজ হেডিং 1, এই লেখাটা আমার চলে আসলো। এই লেখাটাকে আমি স্টাইল করব উইথ CSS, এটাকে ডিজাইন করব, আমি স্টাইল করব। তো এটার কালারটা আমি লাল দিব। তো লাল দেওয়ার জন্য আমি এখানে
সিএসএস এর মধ্যে আমি লিখবো কাকে লাল করতে চাই, h1 কে। তো h1 একটা ট্যাগ, এই কারণে এখানে লিখতে হবে h1। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কার্লি ব্র্যাকেট বলে এটাকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার এখানে লিখতে হবে কি করতে চাচ্ছি, প্রপার্টি কালার রেড, এটা হলো প্রপার্টি, এটা হলো তার ভ্যালু। কালার আমরা কি করতে যাচ্ছি, রেড। এখন আমি এটাকে যদি ডিসপ্লে করি তাহলে এখানে দেখতে পারবো এটার কালার রেড হয়ে গেছে। তো এই যে এটা চেঞ্জ হইলো, কালারটা রেড হইলো, এটা আমার এইটার মধ্যে এই h1 এর মধ্যে সিএসএসটা অ্যাপ্লাই হইল। তো এখানে আমরা সিএসএস এর কাজ করব, সেটা অ্যাপ্লাই হবে আমাদের HTML এর যে ফাইল আছে সেখানে। তো এটাকে একটু রিপিট করলাম আর কি। তো আজকে আমরা যে কাজটা করব দেখব সেটা হলো সিএসএস এর মধ্যে ডিভ কিভাবে ইউজ করা যায়, ডিভের কাজগুলো দেখব। তো আমরা জানি HTML এর একটা ট্যাগ আছে, সেটার নাম হলো ডিভ। আর ডিভ মানে ডিভিশন বোঝায় আর কি, একটা পার্ট, একটা ভাগ এখানে। তো এই ডিভের মধ্যে আমরা সিএসএস এর একটা ক্লাস নিতে পারি, নাম দিতে পারি div1। তো div1 এখানে একটা ক্লাস, সিএসএস এর একটা ক্লাস। তো এই div1 কে আমি এখানে যে ডিজাইনটা দিব, যেহেতু এটা ক্লাস এর জন্য এটার আগে ডট দিতে হবে, ক্লাস হইলে এটার আগে দিতে হবে ডট। আর এইখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমার সিএসএসটা লিখবো, কি সিএসএস লিখবো। তো এখানে প্রথমে আমি যে ডিপটা নিছি সেই ডিপের একটা উইথ দিয়ে দিই, অর্থাৎ এটার উইথ কত হবে, আমি বললাম 500 পিক্সেল, আর একটু ছোট হয় 300 পিক্সেল। তারপর এটার একটা হাইট দিয়ে দিই, আর এটার হাইট উইথ দেওয়ার পর এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো রেড। তো এই তিনটা প্রপার্টি ইউজ করার ফলে আমাদের এই ডিপ ক্লাসে এই তিনটা প্রপার্টি কাজ করবে। কি হবে, একটা বক্স ক্লাস নেবে, তার উইথ নেবে 300 পিক্সেল, হাইট নেবে 300 পিক্সেল, আর তার একটা পেছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবে। এখন এই ক্লাস ডট ডিপ আসতেছে না, লিঙ্ক হয় না, লিঙ্কের এখানে, হ্যাঁ এই যে লিঙ্কের লাইনটাতে কোনো জায়গায় ভুল হয়েছে। লিঙ্ক হবে, টাইপ হবে টেক্সট সিএসএস, রেল হবে স্টাইল শিট। হ্যাঁ মেটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, মেটা দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ LANG দিয়ে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করতেছি ইংলিশ, ইংলিশের কোনটা, ইউএস এর যে ইংলিশটা সেটা, এটা দিলেও সমস্যা না, না দিলেও আসে না। না আচ্ছা, যদি না আসে কারণ, যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে যাব। হ্যাঁ, ব্রাউজারে যাওয়ার পরে যেটার উপরে আমরা সিএসএস অ্যাপ্লাই করছি সেইটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিচের দিকে দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটা অপশন পাবেন, সবাই পাবেন। ব্রাউজার ওপেন করলে তার নিচে ইন্সপেক্ট এলিমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখবেন এরকম আসে, কিছু কোড আসে, আর এই পাশে আসবে কিছু সিএসএস। তো এখানে আমি h1 এর উপরে অ্যাপ্লাই করছি না, h1 এর উপরে যখন সিলেক্ট করবেন তখন দেখেন h1টা ব্লক হয়ে গেছে, দেখছেন। আর এই পাশে দেখেন h1 এর উপরে যে সিএসএসটা আমি ইউজ করছি সেটা চলে আসছে। আপনাদের আসছে কিনা দেখেন, এই যে এইটুকু আসে নাই, তো আসছে, এইটুকু আসছে, এই লেখা টেক্সটটুকু। এখানে মনে করেন আপনি রেড না দিয়ে ইয়েলো দেন, দেখেন এটা কালার কি ইয়েলো হয়েছে না, ব্লু দেন, এটার কালার ব্লু হয়েছে না, আসে না, না তাহলে এখানে আমি একটা সিএসএস ইউজ করে একটা বক্স আমি তৈরি করতে পারলাম। এই বক্সটা তৈরি করলাম, তাই না?
এরকম আমি এখানে একাধিক ডিপের মধ্যে একাধিক বক্স আমি তৈরি করতে পারবো। এখন যে বক্সটা আমি তৈরি করলাম সেই বক্সের একটা বর্ডার নেওয়া হয় যখন কোনো একটা সেকশন ভাগ করব আমরা, অর্থাৎ এইখানে আমি এই আমার যে পেজটা আছে সেই পেজটাকে আমি 3টা পার্টে ভাগ করব বা 2টা পার্টে ভাগ করব, তাহলে এখানে আমি 2টা ডিপের মধ্যে কাজ করতে পারি। হরিজন্টালি ভার্টিক্যালি আমি টেবিল দিয়ে যেমন আমরা রো কলাম তাই না করে আমরা একটা ভাগ ভাগ করে একটা কাজ করতেছিলাম, ঠিক তেমনি ডিপ দিয়েও আমরা এরকম ভাগ ভাগ করে কাজ করতে পারি। যেমন এখানে আমি অনেক কিছু আছে, সেই টোটাল অংশটাকে আমি 2টা ভাগে ভাগ করব, তাহলে এখানে 2টা ডিপের ভিতরে দিয়ে দিব আর 2টা ডিপের ভিতরে 2টা ক্লাস দেব। আচ্ছা, ক্লাস হলো একটা সিএসএস এর একটা পার্ট। হ্যাঁ, তো সিএসএস যখন আমরা ইউজ করব, তো সিএসএস এর মধ্যে এখানে দেখেন এই যে এই সিএসএসটা যে ইউজ করছি তাই না, এইখানে 3টা জিনিস আছে, একটা আছে সিলেক্টর, একটা আছে প্রপার্টি, একটা আছে ভ্যালু। হ্যাঁ, ভ্যালু বলে এটাকে। হ্যাঁ, ভ্যালু মানে এটা হলো প্রপার্টি, এটা বলে ভ্যালু। আর এই যে যেটা দিয়ে আমরা এটা ইনিশিয়ালাইজ হয়েছে সেটাকে বলে সিলেক্টর। তো এই সিলেক্টরটা আবার 3 ভাবে লেখা যায়, একটা হলো ট্যাগ দিয়ে, একটা হলো ক্লাস দিয়ে, একটা হলো আইডি দিয়ে। সরাসরি এইচটিএমএল ট্যাগ যদি আমি এখানে ইউজ করি তাহলে সেই এইচটিএমএল এর ট্যাগের উপরে সেই ডিজাইনটা আমার অ্যাপ্লাই হবে, অথবা এই এইচটিএমএল এর উপর আমি এখানে লিখলাম ক্লাসের একটা নাম দিব, এখানে বললাম ডিজাইন, ঠিক আছে, যে কোনো নাম এখানে হতে পারে। এই ডিজাইন ক্লাসটা এখানে আমার লিখে দিলে কিন্তু যেহেতু ক্লাস এটা, সেহেতু এটার আগে শুধু একটা ডট দিতে হবে, তাহলে এটা আমাদের ক্লাসে রূপান্তর হয়ে গেল। এবং এই ক্লাসটা ইউজ করব যেটার মধ্যে, সেইটার মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে, তাহলে এখানে আমার এই যে স্টাইলটা চলে আসলো। যে ট্যাগ আছে সেই ট্যাগের পরে স্পেস দিয়ে এটা অ্যাট্রিবিউটের হিসেবে আসবে, তো এখানে ক্লাস হিসেবে আসবে, সেই ক্লাসের নামটা এখানে দিব আমরা। আর আরেকটা দেওয়া যায়, সেটাকে বলে আইডি। তো আমরা যদি এখানে আইডি হিসেবে এটাকে ডিক্লেয়ার করি, তাহলে এখানে ডট না দিয়ে দিতে হবে হ্যাশ দিতে হবে। হ্যাশ চিহ্ন দিলে আমরা এখানে এটার আইডি হিসেবে এখানে নিতে পারবো। তাহলে 3টা ইউজ করতে হয়। তো এখানে আমি যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা ইউজ করলাম, একটা ডিপের ভিতরে ক্লাস হিসেবে আমি ইউজ করলাম। যেই ক্লাসটা আমি ইউজ করলাম, তার যেই ডিজাইনটা করলাম এখানে, সেই ডিজাইনের উপর আমি একটা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য আমাদের এখানে সিএসএস লিখতে হবে, বর্ডার প্রপার্টি। বর্ডারের মধ্যে আমি এই বর্ডারের উইথটা কত হবে, আমরা জানি বর্ডার তৈরি করার জন্য আমাদের 3টা প্রপার্টি ভ্যালু আমাদের লাগে, একটা হলো উইথ, একটা হলো স্টাইল, একটা হলো তার কালার কি হবে। তো এইখানে আমরা বর্ডার প্রপার্টিটা ইউজ করলাম এবং তার 3টা ভ্যালু আমরা এখানে ইউজ করলাম। তো এই বর্ডারটাকে আমরা আরেকটা ডিপ নিয়ে ডিপ ক্লাস,
এখানে আমার দ্বিতীয় ক্লাসটার জন্য আমি কাজ করব। এই ডিপের মধ্যে আমার কি কি হবে, এই ডিপ তো হলো, এই ডিপের জন্য এখন আমার কি কি কাজ হবে। তো এখানে দিয়ে দিই উইথ হ্যাঁ 300 blue solid তাহলে এখানে আমাদের দুইটা বক্স তৈরি হলো। আমরা আমাদের ডিসপ্লেতে দুইটা বক্স নিলাম, একটা নিলাম ডিপ 1 দিয়ে, একটা নিলাম ডিপ 2 দিয়ে, একটা ডিপ 1 একটা ডিপ 2 সিএসএসটা না এই ফোল্ডারে এখানেই থাকবে, এখান থেকে পাবে, লিঙ্কটা দেখা দিতে হবে। আচ্ছা আমি কি সিএসএসটা একটু 5 মিনিট ওভারভিউ দিয়ে নেব ফার্স্টে আরেকবার? হ্যাঁ যারা তাহলে একটু দিয়ে নিই, কারণ বুঝতে সমস্যা হবে তাহলে। হ্যাঁ শিওর। কি নেট পায় না? নাই নাকি? এই আসে আসে চলে যায়। রোজ তো তাহলে তো এই টেক্সটের কালার ব্লু, এটার আমি ফন্ট সাইজ বড় করে দিব, লেখার সাইজটা বড় করে দেব। তাহলে এখানে এই সেমিকোলনের পর লিখতে হবে ফন্ট সাইজ, তারপরে কোলন দিয়ে লিখতে হবে কত পিক্সেল করব, 40 পিক্সেল। এখন আমি এটা রিফ্রেশ দেব, দেখেন এই ফন্টের সাইজটা বড় হয়ে গেছে। তো এইখানে আমি স্টাইলটা করলাম, তো এইটা যেটা ইউজ করলাম সেটা হলো এইটুকু লিখলাম স্টাইল, একটা অ্যাট্রিবিউট লিখে এটার ভিতরে আমার হ্যাঁ ইতালিক করলে আমার ওই আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো ফন্ট না টেক্সট ওয়েট। টেক্সট ওয়েট আমি কি দেবো, ইতালিক, হ্যাঁ ইতালিক। তাহলে টেক্সট ওয়েট ইতালিক দেওয়ার পরে এখানে এসে রিফ্রেশ দেবো, বুঝছে? টেক্সট ওয়েট না ফন্ট ওয়েট ইতালিক বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হচ্ছে, কোনো জায়গায় ভুল হয়েছে, একটু দেখি এটা টেক্সট ওয়েট না ফন্ট ওয়েট, কি লেখা? টেক্সট ট্রান্সফর্ম না, চলে আসে। তো আমি এটা একটু দেখে নিই এখানে। এটা তো নর্মালি বোল্ড আছে তাই না? ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। HTML এ বি ট্যাগ দিয়ে করা যায়, কিন্তু HTML দিয়ে আমরা ডিজাইন করব না, আমরা করব CSS দিয়ে। যত ডিজাইন আমাদের করতে হবে সমস্ত ডিজাইন করব CSS এর প্রপার্টি ইউজ করে। এখন এটা কি বোল্ড হয়েছে না একটু? তাহলে বোল্ডের জন্য কি দিলাম, ফন্ট ওয়েট। তো বোল্ডের এই জায়গায় আমি যদি নর্মাল দেই, নর্মাল, তাহলে কি হয়, এই নর্মাল হয়েছে তাই না?
আর এইখানে আমি এখন ইতালিক দিই, তাহলে এখন কি হয়, ইতালিকটা হচ্ছে না, ইতালিক প্রপার্টির ভ্যালুটা কাজ করতেছে না। ইতালিক তো এটা দিয়ে আসে, এখন আসতেছে না। গুগলে যাব, ফন্ট ওয়েট, আমরা প্রপার্টিতে যাই, দেখি ফন্ট ওয়েট ইতালিকটা আসে না কেন, বোল্ড। আচ্ছা, ফন্টের জন্য আমাদের এখানে আমরা লিখি ইতালিক উইথ সিএসএস। তো আমার একটা প্রপার্টি যদি কাজ না করে, কোনো প্রপার্টির কাজ হচ্ছে না, তার মানে কি সেটার স্পেলিং ভুল আছে বা প্রপার্টির নামটা একটু ভুল আছে। তো সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি কি কাজ করতে যাচ্ছি, সিএসএস দিয়ে ওইটা লিখব, যে ইতালিক উইথ সিএসএস লিখে আমি সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে আই ট্যাগ দিয়ে করছে, আই ট্যাগ দিয়ে আমরা করবো না, আমরা এটাতে যাই। এখন এখানে দেখেন বলছে ফন্ট স্টাইল, এই যে ফন্ট স্টাইল দিয়ে চলে আসছে। তাহলে এটা আমরা এখানে যদি লিখি ফন্ট স্টাইল, পেছনে কি আসছে, তাহলে এখানে লিখবো কি ফন্ট স্টাইল, লেখার পরে ইতালিক দেব, দেওয়ার পরে এখন এটা আমাদের ইতালিক হয়ে যাবে। এখানে দেখেন এই যে ইতালিকটা হয়েছে। তাহলে আমাদের প্রপার্টিটা ভুল হচ্ছিল, আমরা ফন্ট ওয়েট বোল্ড আর ইতালিক একটা দিয়ে আসে না, একটা আসে আপনার ওয়েট আর একটা আসে কি ফন্ট স্টাইল। তো এরকম প্রপার্টি আমাদের ভিন্ন থাকতে পারে, প্রপার্টির সাথে ভ্যালুর সাথে যদি ম্যাচিং না হয়, তাহলে সেই সিএসএসটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের ইনলাইন স্টাইল শিট। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো ইনলাইন স্টাইল শিট, কিভাবে আমাদের ইনলাইন স্টাইল শিট ইউজ করা যায়। এখন আমরা দেখব কিভাবে ইন্টারনাল স্টাইল শিট আমরা ইউজ করতে পারি। তো এটা তো ইনলাইন হলো, মানে একই লাইনের মধ্যে আপনি সিএসএসটা ইউজ করে দিবেন। আর ইন্টারনাল হলো একই পেজের মধ্যে, আলাদা পেজে না, কিন্তু একই পেজের মধ্যে আপনি। আর এটা হলো এক্সটার্নাল বলে। এক্সটার্নাল মধ্যে বলতে আমি এক্সটার্নালের জন্য সিএসএস আলাদা একটা ফাইলই তৈরি করব, সেটাকে লিঙ্ক করে দেবো শুধু এটার। আর ইনলাইন মানে এই লাইনে, আর ইন্টারনাল মানে হেডের ভিতরে আমি সিএসএস করব, তার জন্য আমার এখানে ট্যাগ ইউজ করতে হবে স্টাইল, আর টাইপ হবে টেক্সট সিএসএস। এই এখন এইটার ভিতরে আমি সিএসএস লিখব, সেইগুলো অ্যাপ্লাই হবে বডির মধ্যে যে ট্যাগগুলো থাকবে সেইগুলোর মধ্যে। যেমন আমি এখানে একটা ইউজ করি H2, একটা ট্যাগ নিলাম আমি, সেটার ভিতরে কিছু টেক্সট আমি লিখি, দিস ইজ টেক্সট। তাহলে এইটা আমাদের এখন দিস ইজ টেক্সট ইউজিং H2 ট্যাগ, তাই না, চলে আসছে। এখন এটাকে আমি ডিজাইন করব। তো ডিজাইন করব কিভাবে, ইনলাইন না, ডিজাইন করব ইন্টারনাল। ইন্টারনাল বলতে হেডের ভিতরে আমি কিছু সিএসএস লিখবো, এইগুলো আমার বডিতে কাজ করবে। তাহলে এখানে আমি লিখবো, কাকে ডিজাইন করব, H2 কে। তাহলে H2 একটা ট্যাগ, তাহলে এখানে ট্যাগের নামটা লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আমার সিএসএস গুলো লিখবো। কি লিখবো, কালারটাই লিখি, কালার গ্রিন। তাহলে এই H2 যত থাকবে এটার ভিতরে সমস্ত ট্যাগের কালার কি হবে, ব্লু হবে। HTML এর ভিতরেই হেডের মধ্যে, হ্যাঁ আমরা তো জানি যে HTML এর দুইটা পার্ট থাকে, একটা হলো হেড, একটা হলো বডি। তো হেডের ভিতরে আমি একটা ট্যাগ নিলাম, নাম দিলাম স্টাইল, এবং এটার ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম টাইপ টেক্সট সিএসএস। এটাকে ইউজ না করলে অনেক সময় কাজ করে, তো এটা ইউজ করাটাই ভালো। এটা হলো আমার সিএসএস এর জন্য আমি কাজ করতেছি। সিএসএস এর সিনট্যাক্স হলো
এইটুকু পুরোটাই সিএসএস বলতে পারেন। এটা যদিও স্টাইলটা হলো HTML ট্যাগ, আর এটার অ্যাট্রিবিউট হলো টাইপ, আর টেক্সট সিএসএস হলো তার ভ্যালু। আর এইটার ভিতরে আমি যে ইউজগুলো করতেছি H2 কালার, এইগুলো হলো আসলে সিএসএস। এটাকে আমরা বলতেছি সিলেক্টর, এটাকে বলতেছি প্রপার্টি, এটাকে বলতেছি ভ্যালু। মূল ফাইল হলো index.html। আমি সিএসএস এর ফাইলে এখনো যাইনি। এই একটা ফাইলের ভিতরেই আমি কি করতেছি, HTML ইউজ করছি। কারণ HTML এর ফাইলের ডিজাইন করার জন্য আমার সিএসএস ইউজ করতে হবে। সিএসএসটা ইন্টারনালি ইউজ করলাম, এটা আমি বাইরের কোনো ফাইলের সাথে লিঙ্ক করে আমি করলাম না, ইন্টারনালি করলাম। এটাকে বলে ইন্টারনাল সিএসএস। নর্মালি হলো তিনটার মধ্যে সবচেয়ে অ্যাডভান্টেজ বেশি হলো এক্সটার্নালটা, এবং এক্সটার্নালটা সবচেয়ে বেশি ইউজ হয়। এই কারণে আমার এক্সটার্নাল ইউজ হওয়ার কিছু সুবিধা আছে। সুবিধাটা কি, আপনি একটা এক্সটার্নাল সিএসএস ইউজ করলেন, আর আপনার HTML5 আছে 5টা, তো 5টার মধ্যে শুধু আপনি এই লিঙ্কটা দিয়ে দিলেই হবে, সমস্ত সিএসএস আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, মূল কাজ যখন করব index.html একটা ফাইল থাকবে, আর সিএসএস এর জন্য আলাদা ফাইল থাকবে, কখনোই একসাথে করব না। হ্যাঁ, আমরা তো এই প্রথমে এখানে কি করছি দেখেন। হ্যাঁ, না পরে না, এখনই দেখেন। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। আমাদের এই ফোল্ডারটাকে বলতেছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ আমাদের যত কাজ করব সমস্ত কাজ এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো ফোল্ডার যখন ওপেন করব তখন এখানে আমাদের মূল যে ফাইলটা, ওইটাকে বলবো আমরা index.html। এটা আমাদের রোট ডিরেক্টরি বলবো, এবং মূল ফাইলটা বলবো। হ্যাঁ, আচ্ছা, মঙ্গলবারে, নেক্সট মঙ্গলবারে ক্লাসটা আমাদের হবে না, ঠিক আছে? তারপরে নেক্সট রবিবারে হবে না, কি হবে এটা জানাই দেওয়া হবে। হ্যাঁ, পরের সপ্তাহের ক্লাস শিডিউলটা না না না, এটা একটু আচ্ছা আসতেছি এখানে। তাহলে এখানে আমরা স্টাইলটা আমরা এখানে কি করলাম, ইন্টারনালি ইউজ করলাম। আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম এখানে না। তাহলে ইন্ডেক্স ফাইল থাকবে, তারপর আমার প্রয়োজনীয় অনুসারে আরও ফাইল থাকতে পারে। যেমন এখন আমরা ইউজ করতেছি সিএসএস, এর জন্য সিএসএসটা আমরা সরাসরি এখানেও একটা ফাইল নিতে পারতাম সিএসএস। হ্যাঁ, তো এটা না নিয়ে একটা ফোল্ডারের ভিতরে নিছি। কেন নিছি? কারণ এই সিএসএস এর ফাইল একটা না হয়ে 5টাও থাকতে পারে। সেই ক্ষেত্রে সিএসএস এর ফাইলগুলো যদি অনেক থাকে, সেক্ষেত্রে এগুলোকে আমার মানে পরবর্তীতে সিলেক্ট করতে সমস্যা হতে পারে। এই জন্য আমরা যদি একটা ফোল্ডারের ভিতরে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সিএসএস রিলেটেড যত ফাইল আছে সেইগুলো এই ফোল্ডারের ভিতরে পাবো, একটু অর্গানাইজ ওয়েতে কাজ করার। এই আর ইমেজ নামে একটা ফোল্ডার নিছি কেন, আমরা জানি যদি আমাদের প্রজেক্টে কোনো ইমেজ প্রয়োজন হয়, সেই ইমেজগুলো আমরা মনে করবো যে এটার ভিতরে আছে, এই জন্য। এখন আসলে আমরা যেটা ইউজ করব সেটা হলো এক্সটার্নাল। তো এক্সটার্নাল, এটা হলো ইন্টারনাল ইউজ করলাম। আর এক্সটার্নালটা ইউজ করতে গেলে আমার একটা ফাইল নিতে হয়, এখানে সিএসএস এর ভিতরে style.css এটা নিতে হয়। এইটা নিয়ে আমাদের মূল যে index.html এর যে ফাইলটা, সেইটার সাথে এই লাইনটার মাধ্যমে আমার সেটা লিঙ্ক করা দিতে হয়। লিঙ্ক বলতে হয়, টাইপ বলতে হয়, রেল বলতে হয়, আর এই স্টেপ অর্থাৎ সেই লিঙ্কের পাথটা এখানে বা সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে হয়। এটা হলো একটা অ্যাট্রিবিউট টাইপ। এটাকে বলতেছে যে আপনি যে লিঙ্কটা করাচ্ছি আমি, সেটা কি, সেটা হলো একটা টেক্সট ফাইল কার সিএসএস এর। তারপর রেল দিয়ে এখানে বলতেছে রিলেশন, এই ফাইলটার সাথে আমার সিএসএস যে ফাইল তার রিলেশনটা আসলে একটা স্টাইল শিট বলতে। আর এই স্টেপ দিয়ে বলতেছে তার লিঙ্কটা কি। এখানে আমরা সিএসএস এর জন্য স্টাইল শিট দিতে হবে। স্যার, সিএসএস এর ভিতরে যতগুলো স্টাইল শিট থাকবে তার জন্য কি ততগুলো লিংক হবে? রাইট, তিনটা যদি স্টাইল শিট থাকে তাহলে 3টা লিংক দিতে হবে। যদি এখানে আমাদের এই ফোল্ডারের ভিতরে আরেকটা সিএসএস থাকতো, তাহলে যেমন থাকলো যে কি বলে design.css একটা ফাইল থাকলো, তাহলে এখানে এই ফাইলটাকে আরেকটা কপি করে এখানে লিখে দিতাম design.css, তাহলে এইটাও লিংক হয়ে গেল, এটাও লিংক হয়ে গেল, দুইটাই আমাদের লিংক। এখানে
এইখানে স্টাইল সিরিজ দিতে হবে, কারণ এখানে অন্য নাম দিলে হবে না, কারণ এটা হলো ফিক্সড ভ্যালু। রেল স্টাইল সিরিজ দিতে হবে, টাইপ টেক্সট সিএসএস দিতে হবে। এই স্টেপের ভিতরে আমার লিঙ্কটা চেঞ্জ হতে পারে, আমার ফোল্ডারের নাম সিএসএস না দিয়ে আমি অন্য নাম দিতে পারি, সেই ক্ষেত্রে অন্য নাম দিতে হবে। ফাইলের নাম আমি স্টাইল ডট সিএসএস না দিয়ে অন্য নাম যদি দিই তাহলে অন্য নামই হবে, সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, কমন এটা। আর এইখানে হ্যাঁ এটা আমার না, লিংকের ভিতরে আমরা লিংক করাবো সিএসএস ফাইল দিয়ে। হ্যাঁ এটা হলো ফোল্ডারের নাম, এটা হলো ফাইলের নাম। লিংকটা দিয়ে দেব। লিংকটা দেওয়ার পরে এখন আমি এখানে যে কাজ করব, এই সিএসএস ফাইলে যত কাজ করব সমস্ত কাজ এই লিংকে আমার এখান থেকে পাবে। হ্যাঁ চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দুইটা ক্লাস নিছি, একটার নাম দিছি div1, একটার নাম দিছি div2। দুইটা ক্লাসের ভিতরে আমি প্রপার্টি ইউজ করছি, একটা বলছি উইথ, অর্থাৎ যে ক্লাসটা হবে তার উইথটা কত, হাইট কত, ব্যাকগ্রাউন্ডের কালার কত, তার বর্ডার কি। তো ক্লাস 2তেও একই ধরনের প্রপার্টি ইউজ করছি, করে এই দুইটা ক্লাস div1 আর div2 আমি এখানে div1 এ বলছি ক্লাস বলছি div1 আর এইটাতে বলছি ক্লাস বলছি div2। দুইটা ইউজ করার ফলে এখানে এসে আমাদের রিফ্রেশ দেওয়ার ফলে এখানে দেখেন দুইটা ডিভ আমাদের চলে আসছে। এইভাবে আমরা এখানে আমাদের একাধিক ডিভ আমরা এখানে তৈরি করতে পারি। এটা যদি কপি করে আরেকটা দিই তাহলে এখানে ঠিক সেম ভাবে আরেকটা ডিভ আমার এখানে তৈরি হবে, তিনটা ডিভ হইল। তো এইখানে যে তিনটা ডিভ আমরা তৈরি করলাম, এখন এই তিনটা ডিভ দেখেন নিচে নিচে চলে আসছে, সবগুলা নিচে নিচে চলে আসছে। তো আমি যদি চাই এই ডিভগুলাকে নিচে নিচে না দিয়ে এগুলো আমি পাশাপাশি রাখবো, এই ডিভগুলাকে আমি পাশাপাশি রাখবো, তাহলে এখানে আজকের যে আমাদের আছে সেটা হলো ফ্লোটিং করে আমরা এটা করতে পারি। অথবা আরেকটা করা যায়, বলা যায় যে এই যে ডিপগুলা নিচে নিচে আছে আর পাশাপাশি আছে, তো নিচে নিচে থাকলে এগুলোকে আসলে ব্লক ট্যাগ আমরা বলতে পারি, আর পাশাপাশি থাকলে ওটাকে আমরা বলি ইনলাইন ট্যাগ, তাই না? তো এখানে নর্মাল প্রপার্টি ইউজ করে করা যায় যে এই দুইটাকে আমি বলে দিলাম যে ডিসপ্লে হবে ইনলাইন, আর এটাকেও আমি বললাম ডিসপ্লে হবে ইনলাইন। দেখেন আপনি বলছিলেন না ডিপগুলো বক্সগুলো আমি পাশাপাশি কিভাবে নিব, তাহলে আমরা এখানে যেটা ইউজ করলাম সেটাকে বললাম ডিসপ্লে ইনলাইন বলে আমি এখন যদি এটাকে রিফ্রেশ দিই, দেখেন কি হয়েছে, ডিপগুলা একটা চলে আসছে। যেটাতে ইনলাইন দিবেন ওইটা কাজ করেন। এক্সপেরিমেন্ট করলাম একদম, এইভাবে আসলে আমরা করবো না, এটা একটা এক্সপেরিমেন্ট করলাম যে দিয়ে দেখি কেমন হয়, ইনলাইন দিলে পাশাপাশি আসে নিচে চলে আসে। তো আসলে এটা করবো না আমরা, এটা দেখার জন্য। তো হ্যাঁ, তো আমরা একটা বক্সকে যদি পাশাপাশি আনতে চাই তাহলে ক্লাসগুলো আমরা যে জিনিসগুলো ইউজ করব ওইটাকে বলে ফ্লোট। কি বলে? ফ্লোট। তো এটাকে আমরা দিব ফ্লোট লেফট।
এখন এই বক্সগুলো দেখেন একটার পাশে আরেকটা আসছে, আর এর আগে কি ছিল, বক্সগুলো নিচে নিচে ছিল, পাশাপাশি সে আসতে পারতেছিল না। তো এগুলোকে বলে ফ্লোটিং করা। এখন একটা বক্স থেকে আরেকটা বক্সের মধ্যে দেখেন দূরত্ব নাই, মাঝখানে কোনো গ্যাপ নাই। তো চারটা হয়, চারটা হলে তো চারটার জন্য তো এখানে পর্যাপ্ত স্পেস নাই, আছে স্পেস না থাকলে সে অটোমেটিক ওই ঠাই ছোট করলে আসবে। আমি চারটা দিলে, মনে করেন আমি এখানে চারটা দিই আগে, এই তো একটা, এটাকে আরেকটা কপি করি, এই বক্সটাকে আরেকটা কপি করি নিচে, তাহলে এই বক্সটা দুইবার হবে, দুইবার হইলে তো চারটা হয়ে গেল। তাহলে এখন আমি রিফ্রেশ করে দেখেন চারটা হয়েছে। তো চারটা হয়েছে, তিনটা হওয়ার পরে এখানে আর এই বক্সটা রাখার জন্য পর্যাপ্ত জায়গা নাই, এর জন্য এটা অটোমেটিকই নিচে চলে আসছে। যদি এটা জায়গা থাকতো তাহলে এটা উপরে চলে যেত। দেখেন আমি এখন কিন্তু চারটা পাশাপাশি আছে, যখন আমি জায়গা থাকবে না তখন কিন্তু এখন দুইটা দুইটা আসছে, আরো বড় করলে একটা একটা আসবে। হ্যাঁ, অটো চেঞ্জ করতে পারি এটাকে, এগুলোকে বলে ডিভাইসের সাথে আপনার এই কন্টেন্টের একটা অ্যাডজাস্টমেন্ট। এটাকে ওয়েবের ভাষায় আমরা বলি রেসপন্সিভ। তো রেসপন্সিভের উপর আমরা ক্লাস করব, তখন আরো ভালো বুঝবো। তো এখন আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি, যে আমি যখন ডিপ করব, ডিপটা আসলে বাই ডিফল্ট থাকে এটা একটা ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ বলতে এটা আসলে নিচে নিচে আসে, আমি যদি কোনো কিছু না দেই তাহলে নিচে নিচে আসে। তো এর জন্য এটাকে পাশাপাশি আনার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি সিএসএস এ, সেটাকে বলে ফ্লোটিং। হ্যাঁ, ফ্লোটিং করে। তো ফ্লোটিং আপনার হইতে পারে লেফট রাইট, হ্যাঁ, ফ্লোট হইতে পারে নান। তো বাই ডিফল্ট আমরা এখানে লেফট দিলাম, লেফট দেওয়ার পরে লেফট বলতে এটার পাশে এসে অন্য কোনো কিছু বসতে পারবে, ফ্লোটিং হয়ে এখানে চলে আসতে পারবে ফ্লোটিং। এখন এই বক্সটা আর এই বক্সটার দুইটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। আমার যদি এরকম হয় যে এইটা থেকে এটার মধ্যে একটা জায়গা স্পেস আমার থাকবে, তো ওইটাকে সিএসএস এ বলে মার্জিন। গত ক্লাসে আমরা মার্জিন বিষয়ে আলোচনা করছিলাম, এটাকে বলে মার্জিন। তো মার্জিন যদি আমরা দিতে চাই, এখানে মার্জিন 10 পিক্সেল, দেখেন এই বক্সটা থেকে এই বক্সটার একটু দূরত্ব হয়েছে, তাই না? তো এটাকে বলতেছি আমরা মার্জিন। কারণ এই বক্সের ভিতরে যদি আমি কোনো টেক্সট দেই বা কোনো লেখা দেই তাহলে কেমন হবে, আমি চাচ্ছি আমার এই বক্সটা যে আছে তার ভিতরে আমি কিছু টেক্সট আমি লিখে দেব। কিছু টেক্সট আমি কপি করলাম, ডামি টেক্সট, এখানে আমি এটা পেস্ট করলাম, তাই না? এখন এখানে এসে আমি রিফ্রেশ দিলাম, দেখেন এটার ভিতরে দেখেন কিছু টেক্সট কিন্তু চলে আসছে, তাই না? কারণ এই টেক্সটটা একদম এই যে বর্ডারের সাথে লেগে গেছে না, একদম বর্ডারের সাথে লেগে গেছে। আমি যদি চাই এই কালো যে বর্ডারটা আছে সেই বর্ডার থেকে এই লেখাটা মাঝখানে একটা স্পেস থাকবে, আর এমনও চাইতে পারি যে এই বর্ডারটা যে আছে এই বর্ডারটা এই সাদা অংশ থেকে আরো স্পেস হবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো আমার ল্যাপটপের চার্জার শেষ হয়ে গেছে, এটা মনে হয় যে লাগাই দিছিল ওই লাগানোটা হয় নাই। এটা খেয়াল করিনি, এটা চার্জটা যে নাই, মানে ওইখানে লাগাইছে ঠিকই কিন্তু কানেকশনটা লুজ, ঠিক আছে, এই কারণে এটা বন্ধ হয়েছে। এখন বন্ধ হয় নাই না, এখন আসছে মনে হয় কম্পিউটার, তো আমি যেখানে ছিলাম এখানেই আছে, কোনো কিছু যায় নাই, আসছে মানে ভিতরে অন ছিল।
যাই হোক, এখন আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা হলো এই টেক্সটগুলো, তাই না? এই টেক্সটগুলো দেখেন আমরা এই বক্সের ভিতরে দিছি না, কিন্তু টেক্সটগুলো কিন্তু বক্সের বাইরে বের হয়ে গেছে, কারণ বক্সটা ছোট। আমি যদি চাই যে এই বক্স যতটুকু আছে ততটুকুর মধ্যেই এই টেক্সট দেখাবে, তাই না?